আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি যে বিষয়টা সম্বন্ধে আজকে বলতে চাই সেইটা হচ্ছে যে দেখো, অনেকেই প্রশ্ন করে যে অনেকেই হয়তো অনেক গার্জেন অভিভাবকদের অনেকেরই এরকম বড় ধারণা আছে যে আমি বোধহয় আইআইএম থেকে এমবিএ না করতে পারলে তার ছেলেমেয়েরা আইআইএম বা খুব বড় গ্রেড যেগুলো টপ 30-এর ভেতর সারা ভারতবর্ষের র্যাঙ্কিং এমবিএ আছে, তাহলে এমবিএ করে কোনো লাভ নেই। কিন্তু সেক্ষেত্রে এমবিএ করে কোনো লাভ হয় না। এবার এইরকম যে ধারণাটা, সেটা কিন্তু অনেক গার্জেন বা অনেক ছাত্রছাত্রীর হয়তো থাকতেও পারে, আছে, এবং এটা আমি দেখেছি আছে। তো আমি প্রথমেই বলবো, একটা কথা কিন্তু সবাইকেই মনে রাখতে হবে যে আমাদের চাকরিটা আমরা কিসের বেসিসে পাই। আমাদের চাকরিটা আমাদের ক্লাস 10-12 গ্র্যাজুয়েশন লেভেলে কীরকম আমাদের মার্কস ছিল, আমাদের কি ব্যাকগ্রাউন্ড, সেটার ওপর অনেকটা নির্ভর করে। বললেই তো কেউ আর আইআইএমে পেয়ে যাবে না, আইআইএম আহমেদাবাদ, আইআইএম ক্যালকাটা, এগুলো বললেই কেউ পেয়ে যাবে না। এইগুলোতে পেতে গেলে সেই স্টুডেন্ট কিন্তু অত্যন্ত মেধাবী হওয়া দরকার, মানে এক্সেপশনাল স্টুডেন্ট। হয়তো সে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস আউট, বা যাদবপুরের ইঞ্জিনিয়ার, বা হয়তো খুব ভালো রুড়কির ইঞ্জিনিয়ার, তো এই রকম লেভেলের, বা খুব ভালো হয়তো চার্টার্ড লেভেলের, তো এই রকম লেভেলের স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম আইআইএম বা টপ যে 30 বলছো সেই সমস্ত স্কিমগুলো টপ 10-এর মধ্যে পায়, মানে আমি যে ক্যাটাগরিটা বললাম। আর তা বলে কি যারা একটু মিডিওকার স্টুডেন্ট, মানে যারা একটু মধ্যম মেধা স্টুডেন্ট, তারা কি এমবিএ ভারতবর্ষে করছে না? হ্যাঁ, করছে। এবং করে কি তাদের কোনো লাভ হচ্ছে না? অবশ্যই 100% লাভ হচ্ছে। আমার যদি রাজ্য পশ্চিমবঙ্গের কথা আমি ধরি, যদি যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটে বসবাস করি, তো পশ্চিমবঙ্গের কথায় পশ্চিমবঙ্গের অনেকেই মধ্যম মেধার যারা ছাত্রছাত্রী আছে, আমি এরকম অনেককেই জানি যারা হয়তো প্রিমিয়ার যেগুলো স্কুল যেগুলো বললাম যে টপ 30-র ভেতর, সেখানে হয়তো অনেকেই চান্স পায় না। অনেকে হয়তো ম্যাট দিয়ে একটু মিডিওকার কলেজগুলো থেকে পড়ে প্লেসমেন্ট পাচ্ছে, বা নিজেরা হয়তো প্লেসমেন্ট করে নিচ্ছে। আমি কিন্তু বলবো এমবিএ করার ফলে তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ডে। এবার একটা কথা কিন্তু আমাদের মেনে নিতে হবে, দেখো, আমরা সবাই জানি ক্রিকেট অনেক লোক খেলে, তা বলে কি সবাই বিরাট কোহলি, তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় সবাই কি হতে পারছে? না। কিন্তু তারপরেও কিন্তু দেখবেন ক্লাব লেভেলে, রঞ্জি লেভেলে অনেকেই কিন্তু খেলে। তো এইটা আমাদের মেনে নিতে হবে, যার যতটা লেভেল। যদি আপনার ছেলের সেই পোটেনশিয়াল না থাকে, সে যদি ভাবে যে না আমি আইআইএম ছাড়া বা এরকম টপ 30 ছাড়া এমবিএ করবোই না, আমি কিন্তু বলে এটা তাদের খুব ভুল ধারণা, এবং তারা কিন্তু লস করছে। কারণ আপনারা সবাই জানেন যে এখনকার দিনে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে কোনো লাভ নেই, এবং গ্র্যাজুয়েশনের পর যদি মাস্টার ডিগ্রিটাও কেউ যদি একটু ওই জেনারেল লাইনে করে, ধরুন কি এমএ করছে ইংলিশে, কেউ এমএসসি করছে কেমিস্ট্রিতে, ফিজিক্সে, তো খুব এক্সেপশনাল না হলে কিন্তু এই মাস্টার ডিগ্রি করে কোনো লাভ নেই। হ্যাঁ, মাস্টার ডিগ্রি করে যাদের একাডেমিক্স খুব ভালো, তারা হয়তো নেট স্লেট এগুলো দিয়ে হয়তো চাকরি পেতে পারে, এবং অনেকে এসএসসি দেয়। এসএসসির এখন যে অবস্থা, তো আপনারাই দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে 10-11 বছর ধরে কি হচ্ছে। কাজে এসএসসিটা কতটা নির্ভরশীল সেটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, কতটা নির্ভর করা যেতে পারে। তো যাই হোক, যদি এই একাডেমিক্সে কেউ না যেতে চায়, যারা মনে করছে না আমরা প্রাইভেট সেক্টরে চাকরি করে খাবো, বা গভর্নমেন্ট সেক্টরও যেমন যারা যাচ্ছে, তাদেরও কিন্তু ম্যানেজমেন্টের এমবিএ ডিগ্রি থাকলে, যারা ব্যাংকে যাচ্ছেন তাদের কিন্তু খুব সুবিধে, এবং যে কোনো সেগমেন্টেই। কোল ইন্ডিয়াতে ম্যানেজমেন্ট ট্রেনিং চায়, তো বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সেক্টরও কিন্তু ম্যানেজমেন্টের এমবিএ ডিগ্রির লোক চাইছে, এবং ভালো ভালো কোম্পানি কিন্তু উইদাউট ফুল টাইম এআইসিটি অ্যাপ্রুভড এমবিএ ডিগ্রি ছাড়া কিন্তু অনেকেই কিন্তু নিচ্ছে না ইন্টারভিউ। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা কিন্তু একটু মধ্যম মেধার মাঝারি, তাদেরকে কিন্তু আমি অনেককেই দেখেছি যে তারা ভাবে যে আমি এমবিএ করবো, বাবা আমি তো সেরকম অত টাকা স্যালারি পাবো না। এই তোমরাই ভাবো, এই যাদবপুরে যে ইঞ্জিনিয়ার ছেলেটি যাদবপুর থেকে গুগল ফেসবুকের দুটোই অফার পেয়েছিল, তো সেখানে কিন্তু দেখো, সে তো প্রায় যা শুনলাম তার ব্যাকগ্রাউন্ড, সে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল, এবং সে জয়েন্টেও বোধহয় র্যাঙ্ক করেছিল। তো সবাই তো তার লেভেলে যেতে পারবে না, তা বলে কি বাকি ইঞ্জিনিয়ার আর বিটেক করছে না বা চাকরি বাকরি করছে না? এই ধারণাটাই ভুল। আমাদের কিন্তু নিজেদের ক্যাপাসিটিটা বুঝতে হবে যে আমার লেভেল কতটা। আমি যদি এখন ভাবি যে আমি কি উপরে গিয়ে চাঁদ ধরবো, চাঁদ বললেই তো চাঁদ ধরা যায় না। সে হয়তো স্টার্টিং এ 2 কোটি টাকার চাকরি পাচ্ছে, কিন্তু তা বলে যে আমি বা এই 2 কোটি টাকার চাকরি পাবে এরকম কোনো মানে নেই, কারণ তার হয়তো সত্যিকারের পোটেনশিয়াল আছে, গড গিফটেড। সেটা কিন্তু সবাইকে আর থাকে না, সেটা কিন্তু তার গড গিফটেডও ছিল, এবং সে পরিশ্রম করেছে, দুটো মিলেই কিন্তু তার ব্যাপারটা হয়েছে। এবার দেখো,
অনেকে হয়তো মধ্যম মেধার আছে, তারা কিন্তু প্রথমেই হয়তো এই জায়গায় পৌঁছতে পারবে না, কিন্তু তাদের এমবিএ করা থাকলে একটা সুবিধে কি হয়, হয়তো স্যালারিটা অনেক কম হয় স্টার্টিং, কিন্তু যেহেতু তার এমবিএ ডিগ্রিটা থাকে, পরবর্তীকালে কি হয়, সেই যখন কোম্পানির এক্সপিরিয়েন্স গেইন করে, 3 বছর 4 বছর 5 বছর চাকরি হয়ে গেল, 7 বছর 8 বছর হয়ে গেল, তখন কিন্তু দেখা যায় যখন সে এক্সপিরিয়েন্সও ভালো হয়ে গেল এবং তার সঙ্গে তার মোটামুটি একটা জায়গা থেকে এমবিএ করেছে, মিডিওকার জায়গা হলো, তার ফুল টাইম এআইসিটি অ্যাপ্রুভ ইউজিসি রিকগনাইজড একটা ডিগ্রি আছে, তখন কিন্তু সে তার এমবিএটা থাকার জন্য কিন্তু তার প্রমোশন এবং স্যালারি ইনক্রিমেন্টটা অনেক তাড়াতাড়ি হয় একটা নর্মাল গ্র্যাজুয়েট ছেলের থেকে। অবশ্যই তার তার ক্ষেত্রেও কিন্তু এর প্রযোজ্য যে পারফরমেন্স, কিন্তু তার কোম্পানিতে ভালো থাকতে হবে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু দেখবে আছে বড় বড় যেগুলো কর্পোরেট আছে, তাদের কিন্তু একটা এমবিএ থাকলে একটা স্যালারি হাইক হয়, এবং এমবিএর কিন্তু একটা আলাদা স্যালারি হাইকের একটা গ্রেড আছে। তো সেক্ষেত্রে কিন্তু যাদের এমবিএ থাকবে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। হয়তো কেউ একটা নমিনাল জায়গা থেকে এমবিএ করে সে হয়তো স্টার্ট আপে হয়তো 20-22 হাজার টাকা চাকরি পেলো, 20-22-23-25 হাজার টাকা। এবার সে যদি ওয়েস্ট বেঙ্গলও 20-22 হাজার টাকার 25 হাজার টাকা চাকরি পায়, তার যদি করতে 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 আরো 5-6 বছর চাকরি করে, আমি অনেককেই দেখেছি তারা কিন্তু মোটামুটি আজকে 5-6 বছর বাদে কিন্তু 50, 60 হাজার, 70 হাজার, এরকম কিন্তু অনেকেই 5-7 বছর বাদে কিন্তু কামাচ্ছে। মানে মোটামুটি কিন্তু একটা আমাদের মধ্যবিত্ত পরিবারে যেরকম 60-70 হাজার টাকা এরকম 5-6 বছর জব করে 6-7 বছর বাদেও সে কামাতে পারে, আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গায় সে কিন্তু আরামসে ফ্যামিলি চালিয়ে নিতে পারবে। এবার সে যদি ধরো এমবিএ নাই করতো, সে আমি একটা মোটামুটি জায়গা থেকে এমবিএ করে সে না করতো, সে গ্র্যাজুয়েশন ভরসায় চলে গেল, তাহলে সে কি করতো, তার স্যালারি কতটা ইনক্রিমেন্ট হতো? সে ম্যাক্সিমাম হয়তো দেখা গেল তার স্যালারি শুরু হলো 10-12 হাজার টাকা দিয়ে, এবং তোমার স্যালারি হয়তো 5 বছরের ম্যাক্সিমাম দেখলে 20-22 হাজার টাকা, 25 হাজার টাকা, বলে তুমি একটা স্ট্যাগ হয়ে গেলে। কিন্তু ওই এক্সপিরিয়েন্সের সঙ্গে যদি তোমার এমবিএটা করা থাকে, তোমার স্টার্টিং একটা মোটামুটি 18-20 হাজার টাকা দিয়ে হলো, কিন্তু তোমার ইনক্রিমেন্টটা অনেক ফাস্ট হচ্ছে 6-7 বছরে। যেখানে দেখো একটা গ্র্যাজুয়েট ছেলে হয়তো স্টার্টিং এ 10 হাজার টাকা মাইনে পেলো, সে হয়তো 5-7 বছরে বড়জোর 20-22-23 হাজার টাকায় যেতে পারলো। সেখানে একটা এমবিএ ছেলে একটু বেশি স্যালারিতে স্টার্ট করলো 17-18, কিন্তু তার ইনক্রিমেন্টটা দেখো, সে কিন্তু পারফরমেন্স থাকলে 5-7 বছরে কিন্তু সে মোটামুটি 50-60 থাউজেন্ডে পৌঁছে গেল। এইটাই কিন্তু একটা মোটামুটি নর্মাল মানে গ্র্যাজুয়েটদের সঙ্গে, যাদের এমবিএ করা আছে ফুল টাইম ইউজি রিকগনাইজ এআইসিটি অ্যাপ্রুভ ডিগ্রি, তাদের সঙ্গে এটাই কিন্তু তফাৎ। অনেকে আছে আবার জব করতে করতে এক্সিকিউটিভ এমবিএ করে, সেটাও ভালো, কারণ তারা রিয়েলাইজ করে যে আমি শুধু এই গ্র্যাজুয়েশনের ডিগ্রি নিয়ে কিন্তু প্রমোশন আমার আটকে যাবে, তাড়াতাড়ি ইনক্রিমেন্ট হবে না, আমি ম্যানেজেরিয়াল পোস্টে যেতে পারবো না। সেই জন্য আমি গার্জেন এবং ছাত্রছাত্রীদের অনেককেই বলবো, যারা কিন্তু ভাবছো যে আমি একটা মোটামুটি জায়গা থেকে করবো, যার থেকে না করাই ভালো। অনেকে আমি দেখেছি যে এরকম পরামর্শ ফ্যামিলিতে দেয়, যা আইআইএম থেকে এমবিএ না করলে কি হলো, এক্সএলআরই থেকে না করলে কি হলো, সিম্বাসিস থেকে না করলে কি হলো, ইকফাই হায়দ্রাবাদে না পেলে টপ 10, 15, 20 ভেতর পেতে হবে। তো এই ধারণাটা ভুল। দেখো, এই টপ 20-30 ভেতর সবাই কিন্তু পাবে না, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। সবাইকার কিন্তু সেই পোটেনশিয়াল নেই, কিন্তু যতটুকু পোটেনশিয়াল আছে, আমি কিন্তু সবাইকার ক্ষেত্রে বলছি না, যাদের পোটেনশিয়াল আছে তারা নিশ্চয়ই সেখানে যাক, কিন্তু যাদের মিডিওকার স্টুডেন্ট, যাদের পোটেনশিয়াল অতটা নেই, তারাও কিন্তু বেনিফিটেড হতে পারে এমবিএ করে। তাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা ভাবতে হবে, এবং সেক্ষেত্রে তারা যদি একটু নমিনাল ফিস কলেজগুলো থেকে এমবিএ করে, যেখানে 3.5-4 লাখ 5 লাখ এরকম ফিস, তারা যদি একটা স্টার্ট আপ মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক 18-20-22 করতে পারে, মোটামুটি কিন্তু টাকা ইনভেস্টমেন্ট কিন্তু তুলে নিতে পারবে। এবং আমার মনে হয় যাদের পারফরমেন্স ভালো থাকবে, তাদের কিন্তু আজকে 4 থেকে 5 বছর বাদে স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতে 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 মোটামুটি 50,000 কিন্তু সে হয়ে যাবে, যে সে একটু ভালো জব করে 5-6 বছর, তার ইনক্রিমেন্টে 20 থেকে 50 হাজার টাকা যাওয়া কিন্তু একদমই পসিবল, শুধু স্ট্র্যাটেজিক্যালি চললে, এবং যেটা কিন্তু শুধুমাত্র এমবিএ থাকলেই হয়, নর্মাল গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে হবে না। তো সেই জন্যই বলছি, অনেক গার্জেন এবং অনেক ছাত্রছাত্রীদের অনেক ভুল ধারণা আছে যে শুধু, আমিও বলছি, আমিও তো আইআইএম থেকে করি, আমি একদমই নর্মাল যে বি স্কুল ম্যাকআউটের আন্ডারে, মানে আগে যেটা ডাব্লিউইউটি ছিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টেকনোলজি, সেখান থেকে এমবিএ করেছি। আমিও প্রথম জীবনে জব করেছিলাম, যদিও আমার নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার ছিল যে না, আমি নিজের একটা কোম্পানি খুলবো, নিজের কিছু করব। সেই জন্য আমি 2007-এ আমাদের এলিভেটেড এডুকেশনটা খুলেছিলাম, এবং সেটা কিন্তু আমাদের প্রথমে অফলাইন ছিল 2018 অবধি। তারপর কোভিড আসার পর আমরা এখন পুরোপুরি কিন্তু অনলাইনে ট্রান্সফরমেশন করে নিয়েছি। আমরা সমস্ত ক্লাস এখন অনলাইনেই করাই, অফলাইনে কোনো ক্লাস করাই না। তো আমার যেহেতু এই টিউশন ব্যাপারটাতেই ন্যাক ছিল, পড়াবার ন্যাক ছিল, সেই জন্য আমি এই প্রফেশনেই চলে এসেছি, নিজের কোম্পানি খুলে। কিন্তু আমার যারা বন্ধু বান্ধব আমার সঙ্গে পাস করে বেরিয়েছিল সেই সময়, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এবং তারা কিন্তু আজকে দীর্ঘ আমরা প্রায় পাস করেছি ধরো গোটা 15 বছর আগে বলতে গেলে, আমরা প্রায় 7 সালে বেরিয়েছি, তার মানে 13-15 কি প্রায়, হ্যাঁ 15 বছরই হয়ে গেল। তো তারা কিন্তু এখন মোটামুটি ভেরি গুড ওয়েল এস্টাবলিশ, প্রায় কেউ 80,000, কেউ 90,000, কেউ 1 লাখ টাকা কামাচ্ছে।
বা কেউ 1 লাখের বেশি কামাচ্ছে, এরকমও আছে। তো এইটা কিন্তু তারা যদি এমবিএ না করতো, আমি যদি আজকে এমবিএ না করতাম, আমি কিন্তু আজকে স্টুডেন্টও পেতাম না। আমি এমবিএ করেছি বলেই কিন্তু এমবিএ স্টুডেন্ট আমার কাছে তখন পড়তে আসে, এটা কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারি ইকোনমিক্স অনার্সের সঙ্গে। তো সেই রকম ব্যাপার যে আমার বন্ধু বান্ধব যারা কর্পোরেট চুজ করে, যারা কোম্পানিতে কাজ করেছে, তারা কিন্তু হয়তো স্টার্টিংয়ে তখন সেই সময়টা হয়তো 15-16 হাজার টাকায় 2000 সালে স্টার্ট করেছিল। আজকে কিন্তু 15 বছর বাদে অনেকেই দেখো লাখের ওপর চলে গেছে, তারা বড় বড় ম্যানেজারিয়াল পোস্টে চলে গেছে, আজকে 1 লাখ টাকা কামায়, কেউ 1,20,000 কামায়, কেউ 1.5 লাখ কামায়। এটা কিন্তু এমবিএ করেছিল বলেই তাদের পক্ষে সম্ভব। এবং এইটা ভাবতে হবে যে আইআইএমে পেলাম না, আরে আইআইএমে যারা পাচ্ছে তারা ক্রিন স্টুডেন্ট, সেই জায়গায় তো আমরা সবাই পৌঁছতে পারবো না, এটা কিন্তু ভাবতে হবে মাথায় নিয়ে। তারা হয়তো প্রথমেই মান্থলি হয়তো মিনিমাম 1.5-2 লাখ টাকার প্যাকেজ স্টার্টিংয়েই পেয়ে গেল, কিন্তু তাদের সেই ক্যাপাবিলিটি আছে, বা কেউ হয়তো 20 টাকার প্যাকেজ বছরে পেয়ে গেল, কিন্তু সেই প্যাকেজ তো সবাই পাবে না। এইটা কিন্তু সবাইকে ভাবতে হবে। এই গল্পটাই কিন্তু অনেকে ভাবে যে না, আমি যদি এরকম লেভেল না করে আমি করবোই, এই ধারণাটাই কিন্তু খুব ভুল। কারণ তোমাকে নিজেকেও জাজ করতে হবে যে আমার আগে রেজাল্ট কি আছে, আমার ক্লাস 10-এ কি কত নম্বর পেয়েছি, ক্লাস 12-এ কত পেয়েছি, গ্র্যাজুয়েশনে কত পেয়েছি। ওরকম হুট বললে হয় না কখনো, একটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার থাকে। আইআইএমে কিন্তু সবাই চান্স পাবে না, আমি এমনও দেখেছি 99% পেয়েও কিন্তু আইআইএমে চান্স পায় না, যেগুলো টপ আইআইএম আছে, কারণ ওরা অনেক রকম ক্রাইটেরিয়া দেখে। আবার ওদের ওখানে কিন্তু জব এক্সপিরিয়েন্সের, অনেকে আবার জব করে যায়, সেখানে জব এক্সপিরিয়েন্সের ওদের ওখানে একটা ম্যাটার করে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই জন্য বলবো যারা একটু মিডিওকার স্টুডেন্ট, অবশ্যই তোমরা ম্যাট দিয়ে, ক্যাট যদি নাও দাও, ম্যাট দিয়ে মোটামুটি যেগুলো কলেজ আছে ডেফিনেটলি সেখান থেকে এমবিএ করতে পারো। যদি তুমি লং রানের দিকে তাকাও, মানে স্বল্প মেয়াদিতে বলছি না, তুমি যদি দীর্ঘমেয়াদী লং রানের দিকে তাকাও, আমি কিন্তু বলবো ভবিষ্যতে আজ থেকে কিন্তু এমবিএ করার 6-7 বছর বাদে ডেফিনেটলি তুমি বেনিফিটেড হবে। এবং আমি এই কারণেই আজকে বললাম, অনেক গার্জেনেরই এখন ধারণা থাকে যে বোধহয় টপ 30-র মধ্যে কলেজ না হলে তাহলে বোধহয় এমবিএ করে কোনো লাভ নেই। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। এবং বলে আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা অভিনন্দন সবাইকেই জানাচ্ছি। সবাই পুজো ভালো করে কাটান, এটাই বলবো। এবং অবশ্যই আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু মাথায় রাখবেন, এবং যদি আমার কথাগুলো ভালো লাগে আমাদের এই এলিভেটেড এডুকেশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই অবধি বলেই শেষ করছি, খুব ভালো থাকবেন, নমস্কার।